শেখ হাসিনার ব্যাপারে দফা-রফা কি হবে সেটা আরো জটিল আলোচনা, নেগোসিয়েশনের ব্যাপার। এটা খুব সহসা হবে বলে আমার মনে হয় না। এখন এখন আওয়ামী লীগের হয়ে এই লবিংটা কি তাহলে ভারতই করছে? তো বিএনপির এখন কি দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে কি 2/3 মেজরিটি খালেদা জিয়ার ছিল 2001 সালে, কিন্তু সেই 2006 সালে 7 সালে এসে কিন্তু তার কেউ জেলে যেতে হয়েছে। মাঠ গরম করার জন্য জামায়াত ইসলামী এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো মাঠে নামবে, এটা ফরশিওর। এখন আপনার কাছে কি মনে হয় যে জামায়াত ইসলামীকে বসে রাখতে হলেও বিএনপি আওয়ামী লীগকে প্রয়োজন মাঠে? কিন্তু বিএনপি হতে চাইবে না সেটা। বিএনপি হতে এখন ক্ষমতায়, কারণ কিছু করতে পারবে না। স্থানীয় নির্বাচন, সরকারি নির্বাচন কিভাবে হবে, সো ওইখানেও আপনার আওয়ামী লীগের সাথে ওই আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের একটা ভূমিকা থাকে। এই রিটটা হচ্ছে একটা ফাজিলের করা ফাজলামির রিট, সে তো একেবারে এটা মানে বাতিল করে আপনার কাছে কি মনে হয় এই রিটটা উনি এমনি এমনি করে দিয়েছেন কোনখান থেকে আলোচনা বা সিগন্যাল ছাড়া? এই যেটা বলছিলেন এটাও ঠিক যে ভারত চাইবে যে আওয়ামী লীগের ইস্যুটার একটা রেজলিউশন যদি তারা এর মধ্যে নেগোশিয়েট করতে পারে বা মধ্যস্থতা করতে পারে, তাহলে তারা সেটা করবে। কারণ এক নম্বর হচ্ছে ভারতে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী এখন আশ্রয় নিয়ে আছে। ভারত নিশ্চয়ই চাইবে তারা দেশে গিয়ে রাজনীতি করুক, সেটাই ভারতের জন্য সবচেয়ে ভালো হবে। কিন্তু তারা তাদেরকে দেশে ফেরত পাঠাবে না যতক্ষণ না বাংলাদেশ থেকে তারা অ্যাসুরেন্স পাচ্ছে যে তাদেরকে ধরে ধরে জেলে ঢুকানো হবে না। এই নেগোসিয়েশনটা করতে হবে যে যাতে এদেরকে জেলে ঢুকানো না হয়, তাদেরকে বাংলাদেশে ফিরতে দাও এবং স্বাভাবিক জীবন যাপন করতে দাও, স্বাভাবিকভাবে রাজনীতি করতে দাও। এইটা একটা লাগবে। এখন যেসব আওয়ামী লীগ বড় বড় নেতার বিরুদ্ধে মামলা আছে, হত্যা মামলা বলুন বা দুর্নীতির মামলা বলুন, এগুলা দফা-রফা কি হবে, শেখ হাসিনার ব্যাপারে দফা-রফা কি হবে সেটা আরো জটিল আলোচনা, নেগোসিয়েশনের ব্যাপার। এটা খুব সহসা হবে বলে আমার মনে হয় না। না। এখন এখন আওয়ামী লীগের হয়ে এই লবিংটা কি তাহলে ভারতই করছে? কারণ আওয়ামী লীগের সাথে তো বাংলাদেশের মানে ইউনূস সরকারের তো কোনো সম্পর্কই ছিল না। কারণ ইউনূস আর হাসিনা তো একে অপরকে গালি দেওয়া ছাড়া আর কিছু করে নাই। হ্যাঁ? ইউনূস যেই গালি দিত হাসিনা উল্টা ওই একই গালি তাকে দিত। সো কোনো কমিউনিকেশন ছিল না। এখন বিএনপির সাথে কমিউনিকেশন শুরু হয়েছে কিনা আমি জানি না। কিন্তু হয়তো ভারত একটা মধ্যস্থতা করতে পারে। যে ঠিক আছে, আমি তোমাদের মানে মানে গ্যারান্টর যে তোমরা করো, এটা রেজলিউশন করো। এখন বিএনপির লিডারশিপ বিশেষ করে তারেক রহমান। না, বিএনপির লাভ কি? বিএনপি কেন এই রেজুলেশনে যাবে? বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে এবং বিএনপির এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর আসলে বাংলাদেশে যাইতে পারেন নাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো বিএনপির এখন কি দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা? না, পুনর্বাসন না। এটা হচ্ছে কি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে কি 2/3 মেজরিটি খালেদা জিয়ার ছিল 2001 সালে। কিন্তু সেই 2006 সালে 7 সালে এসে কিন্তু তার কেউ জেলে যেতে হয়েছে। তারপরে নিরঙ্কুশ এই 2/3 মেজরিটি কিন্তু শেখ হাসিনারও ছিল। কিন্তু সে কি ধরনের চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে এবং তাকে নির্বাচনের পর নির্বাচন চুরি করতে হয়েছে ক্ষমতায় থাকার জন্য। সো 2/3 মেজরিটি কিন্তু আপনাকে স্টেবিলিটি বা আপনি যদি মেস আপ করেন, আপনি যদি আপনার অপোনেন্টকে ঠিকমতো হ্যান্ডেল না করেন, আপনার লাইফ কিন্তু হেল হয়ে যেতে পারে। সো আওয়ামী লীগকে হ্যাঁ, আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ যদি সিনে না থাকে, বিএনপির রমরমা অবস্থা। কারণ জামাত কখনোই ওই সাপোর্টটা পাবে না 151টা সিট ইলেকশনে জেতার জন্য। কিন্তু বিএনপি এটারও জানা উচিত যে আওয়ামী লীগ যেহেতু একটা বড় শক্তি এবং এখনো আছে বড় শক্তি, তাদেরকে যদি আপনি কোণঠাসা করে দেন, তাদেরকে যদি আপনি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু বিষয়টা অনেক বিষাক্ত হয়ে যাবে। আপনি দেখেন আওয়ামী লীগ জামাতে ইসলামীকে আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়েও কিন্তু ডিস্ট্রয় করতে পারেনি। জামাত আরো শক্তিশালী হয়ে ফিরে এসছে। সো বিএনপি যদি মনে করে যে তারা আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়ে নিঃশেষ করে দিতে পারবে, তাহলে তারা বিরাট ভুল করবে। সো তাদের জন্য, নিজেদের জন্য এবং স্টেবিলিটি এবং শান্তি, একটা সরকারের তো সবচেয়ে বড় জিনিস প্রয়োজন হচ্ছে স্থিতিশীলতা এবং শান্তি। এই দুটো না থাকলে কিন্তু সরকার আলটিমেটলি শেষ হয়ে যাবে, যত বড়ই মেজরিটি থাকুক পার্লামেন্টে। এখানে আরেকটা বিষয় আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। মানে যেহেতু এখন একটু রমজান মাস, একটু সিয়াম সাধনা করে জামায়াত বা তার সহযোগী সংগঠনগুলো হয়তো একটা স্ট্র্যাটেজি নিয়ে রোজার পরে বা ঈদের পরে মোটামুটি তারা
দলবল নিয়ে মাঠে নামবে, যেহেতু জুলাই সনদকে মোটামুটি জাদুঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, মাঠ গরম করার জন্য জামায়াত ইসলামী এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো মাঠে নামবে, এটা ফর শিওর। এখন আপনার কাছে কি মনে হয় যে জামায়াত ইসলামীকে বসে রাখতে হলেও বিএনপির আওয়ামী লীগকে প্রয়োজন মাঠে? মানে ইলেকশনে এর ধরনের ফলাফলের জন্য আওয়ামী লীগের ভোটটা প্রয়োজন ছিল বিএনপি। সো ওই ভোটটা এমনিতেই আসতো। কারণ আওয়ামী লীগ তো চাইবে না যে জামাত ক্ষমতায় আসুক, কারণ তাদের ক্ষমতাও থাকবে না, আর তাদের যে আদর্শগত ভিত ৭১, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয় চেতনা, এই ছালাগুলাও যাবে, আমার যাবে, ছালাও যাবে, সবই যাবে। সো বিএনপি আওয়ামী লীগের সহযোগিতা দরকার জামাতকে মোকাবেলার জন্য, আওয়ামী লীগেরও বিএনপির দরকার। এখন প্রশ্ন হচ্ছে আপনার জিনিসটা, আপনি যে কথাটা রেজ করেছেন, যে তারেক রহমান কি মনে করে যে আওয়ামী লীগকে আমি কেন রিহ্যাবিলিটেট করব? আমি তো আওয়ামী লীগ ছাড়াই ভালো আছি। আওয়ামী লীগেররা আমাকে ভোট দিবে, তাদের পছন্দ হোক আর না হোক। আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হবে খাল কেটে কুমির নিয়ে আসার মতো। এই কথা যদি তারেক রহমান মনে করে, তাহলে অবশ্যই সে কোনো রিকনসিলিয়েশন যাবে না আওয়ামী লীগের সাথে। এবং যদি না যায়, তাহলে আওয়ামী লীগ এখন জানি না আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোভাব কি, তাদের মনোবলটা কোথায়, তারা কি আন্ডারগ্রাউন্ডে মানে অর্গানাইজ হবে, একটা কি বলবো, বিপ্লবী রূপ নিবে? আওয়ামী লীগ তো কখনো বিপ্লবী দল ছিল না, কিন্তু তাদেরকে যে মানে সময়ের প্রয়োজনে ৭১-এ তারা যুদ্ধ করেছে, তারা যুদ্ধ করা দল ছিল না ৭১-এর আগে। এখন তারা বিপ্লবী দল না, কিন্তু সময়ের প্রয়োজনে কি তারা একটা বিপ্লবী দল হিসেবে নিজেদেরকে দেখবে নাকি? আমি জানি না কি হবে, কিন্তু এটা একটা বড় রিস্কি স্ট্র্যাটেজি হবে তারেক রহমানের জন্য, যদি তিনি মনে করেন যে তিনি আওয়ামী লীগকে ফিরতে দিবেন না, আওয়ামী লীগকে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাক এই এখন রাজনীতি। হয়তো আন্তর্জাতিক কমিউনিটি হয়তো কিছু একটা পরিস্থিতির কারণে একটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা লম্বা সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, মামলা হামলায় মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে, হ্যাঁ, নাগরিক জীবনে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, বাণিজ্য চুক্তিগুলো স্থবির হয়েছে, শুধুমাত্র আমেরিকার সাথে হয়েছে, এটাও আপনি একটু বলবেন পরে। কিন্তু এটার কারণে হয়তো মন্দের ভালো একটা ইলেকশন হয়ে যাক, কিন্তু দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ ছাড়া এই রাজনীতির মাঠ বা সামনে নির্বাচনের আগেও তো স্থানীয় নির্বাচনগুলো আছে, তো এখানেও তো একটা পরিস্থিতি তৈরি হবে আওয়ামী লীগ ছাড়া। তো স্থানীয় নির্বাচনগুলো কি তাহলে আওয়ামী লীগ ছাড়া হবে? তো স্থানীয় নির্বাচন আমি যতদূর জানি, যদি আপনি এই জুলাই সনদের দিকে তাকান, স্থানীয় নির্বাচনটা তারা নির্দলীয় করতে চায়। যে এটা মানে এখানে কোনো দল হিসেবে ওই নৌকা প্রতীক, ধানের শীষ, দাঁড়িপাল্লা এই প্রতীক নিয়ে নির্বাচন হবে না। এটা হবে ব্যক্তিকেন্দ্রিক। সো তারা সব ইন্ডিভিজুয়ালি দাঁড়াবে স্বতন্ত্র হিসেবে। হয়তো পার্টি ব্যাকিং থাকবে, কিন্তু পার্টির কোনো সিম্বল থাকবে না। ওখানে সেই ওই ফুটবল, হাঁস, হ্যাঁ, হাত পাখা, রিক্সা এসব নিয়ে, রিক্সা তো না, ওটা তো আবার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক। সো ওইটা যদি হয়, তারা যদি নির্দলীয় নির্বাচন করতে চায়, কিন্তু বিএনপি হয়তো চাইবে না সেটা। বিএনপি হয়তো এখন ক্ষমতায়, তারা অনেক কিছুই করতে পারবে। স্থানীয় নির্বাচন, সরকার নির্বাচন কিভাবে হবে? সো ওইখানেও আপনার আওয়ামী লীগের সাথে ওই আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের একটা ভূমিকা থাকবে, কিন্তু এটা হবে স্থানীয়ভাবে তাদের একটা ভূমিকা থাকবে। হয়তো তাদেরই অনেক ক্যান্ডিডেট, তারা উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসব পজিশন পেয়ে যেতে পারে, তারা যদি ওইভাবে নিজেদেরকে অর্গানাইজ করতে পারে। কিন্তু জাতীয় নির্বাচনও তো এটা একটা তো হলো 2026, তারপরে তো 4-5 বছর পরে আরেকটা আছে, তারপরে আরেকটা আছে। এটা তো সবে শুরু, মানে পুনরায় শুরু হলো আর কি। যাই হোক, এটা টু আর্লি টু সে। এখন এটা এমনও হইতে পারে যে জামায়াত যদি মাঠে নামে, তাইলে হয়তো বিএনপির কাছে এই ট্রাম কার্ডটাও থাকবে যে তোমরা বেশি চিল্লাচিল্লি করলে আওয়ামী লীগের ঢুকাই দিব। তখন এখন জামায়াত মানে রাস্তায় নামবে কিনা, তারা তো রাস্তায় নামার হুমকি দিচ্ছে। এই যে 30টা আসনে তারা পুনর্নির্বাচন চায় বা পুনর্গণনা চায়, পুনর্নির্বাচন না, পুনর্গণনা চায়। তো এইটা যদি তারা না পায়, এবং পাবে বলে মনে হচ্ছে না, এটা জীবদ্দশায় বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই এরকম। না, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি পুনর্গণনা চায়, পুনর্গণনাটা করা উচিত। ইলেকশন কমিশনের উচিত ছিল পুনর্গণনাটা করা, কিন্তু তারা না করে জিনিসটাকে একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। এখন এইটা নিয়ে তারা রাজপথে নামবে কি না, সেটা এখন তাদের একটা প্রশ্ন। আর একটা হয়ে যাচ্ছে এই জুলাই সনদের কি হবে।
তাদের যে ৭৭টা এমপি তারা তো দুইটা শপথ নিয়ে বসে আছে। এখন উনারা কি করবেন? উনারা কি আদালতে তো রিট হলো। এখন আদালতে এটা ঝুলে থাকবে। আদালত ওই যদি যেভাবে কোটা আন্দোলন যেভাবে ঝুলেছিল, জুলাই সনদ এইভাবে আদালতের রিটে ঝুলে থাকবে। না, এখন যদি আদালত একটা স্থগিতাদেশ দেয়, আদালত যদি মনে করে যে না এটা একটা ফাজলামি, এই রিটটা হচ্ছে একটা ফাজিলের করা ফাজলামির রিট, সে তো একেবারে এটা বাতিল করে আপনার দেবে। কাছে কি মনে হয় এই রিটটা উনি এমনি এমনি করে দিয়েছেন কোনখান থেকে আলোচনা বা সিগন্যাল ছাড়া? আমার অনেক আইনজীবী আছে, উনারা একটু পাবলিসিটির জন্য সে রিট ফিট করেন। এই যে তার নাম বাইর হচ্ছে, আমি জানি না এই ভদ্রলোক সম্পর্কে এটা আমি বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু এরকম আছেন অনেক আইনজীবী বসে থাকেন রিট করার জন্য। তা আছে, কিন্তু এই রিটটা তো পুরোপুরি বিএনপির পক্ষে গেল। তা এখন স্বাভাবিকভাবে যখনই বিএনপির পক্ষে যাচ্ছে এই রিটটা, তো বিএনপি তো বলবে বাহ পেয়েছি তো একটা, এখন তাহলে এটা একটু হ্যাঁ, দীর্ঘমেয়াদী করো। ব্যাপার হচ্ছে বিএনপি তো এখনো জুলাই সনদকে ডিসওন করেনি। তারা তো বলে নাই যে আমরা জুলাই সনদ চাই না। তারা যেটা না ঠিক বলছে আছে, এটা যে আদালতে গেছে, আদালত থেকে নিষ্পত্তি হোক। আমরা তো বলছি না যে তোমরা জুলাই সনদে বাস্তবায়ন করবে না, এটা তো বিএনপি বলছে না। এটা বিএনপি বলছে তারা পার্লামেন্টে ডিসাইড করবে। পার্লামেন্টে এখন এক্সাক্টলি যেহেতু মামলা হয়েছে, আদালতে রিট হয়েছে, তো আদালতে এটা শেষ হোক, তারপরে আমরা পার্লামেন্টে ডিসাইড করব। আদালতে শুনানি কবে জানি বলছিলেন? এটা আগামী মঙ্গলবারে হবে। আগামী শুনুন, হুম, আগামী মঙ্গলবারই নিষ্পত্তি হয়ে যেতে পারে, খারিজ হয়ে যেতে পারে রিটটা। হ্যাঁ, আচ্ছা। কোনো স্টে অর্ডার না দিয়েই খারিজ করে দিতে পারে। যে যেটা বললাম আর কি, একটা ফাজলামি।